ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে। একই সাথে বিভিন্ন জেলা পর্যায়ে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা ছিলেন, পালিয়ে গেছেন এখন, তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এক ধরনের অরাজক পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমার কাছে কিছু বিষয় প্রশ্নের জন্ম দিয়েছে। এক হচ্ছে, যখন এই ধরনের ঘটনা ঘটছে, মব গেল ৩২ নম্বরে, খালি হাতে কিন্তু যায়নি, এক্সকাভেটর নিয়ে গেছে, তারপরে বিল্ডিং একেবারে ভেঙে চুরে ফেলবার জন্য যেই যেই যন্ত্রপাতি দরকার সকল কিছুই তারা নিয়ে গেছে। এবং এই জিনিসগুলো কিন্তু খুব আকৃতিতে ছোট নয় এবং এগুলো খুব সহজলভ্য নয়। মানে আপনার আমার বাসায় কিন্তু এই যন্ত্রপাতি থাকবে না যেগুলো নিয়ে ৩২ নম্বরে যাওয়া হয়েছে। অর্থাৎ এক হচ্ছে এই জিনিসগুলো তারা জোগাড় করলো কোথা থেকে, এক। দুই হচ্ছে, আমরা জানি পত্রিকার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি চাইছিল এরকম একটি ঘটনা ঘটুক? কারণ যদি সরকারের পজিটিভ নডিং না থাকে তাহলে এরকম ভাবে 2 দিন ধরে এই ভাঙচুর সম্ভব নয়। আমি একমত একটা তথ্যের সঙ্গে, সরকারের যে কথা সরকার বলছে যে মানুষের ক্ষোভ ছিল, নিশ্চয়ই মানুষের ক্ষোভ ছিল, মানুষের ক্ষোভ এখনো আছে, কিন্তু সেই ক্ষোভটাকে আপনি মবক্রেসিতে কনভার্ট হতে দিবেন কিনা, সেই ক্ষোভটার সুবিধা বা সেই ক্ষোভটার সুযোগ আপনি মবকে নিতে দেবেন কিনা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি এমন ভাবে অবনতি হতে দিবেন কিনা যে সাধারণ মানুষও তাতে ভীত হয়ে যায়, এই প্রশ্নগুলো থাকে। সরকার নানান রকম যুক্তি দেওয়ার চেষ্টা করছে, তবে সরকারের তরফ থেকে বিবৃতির বাইরে আমরা তেমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি। এরপরে আমরা যেটা দেখলাম যে সরকার বলছে মানুষের ক্ষোভ, আমরা কি করব। ওনারা কি করবেন এই কথা যখন ওনারা বলেন, তখন একটি দুর্বল সরকার হিসেবে ওনারা নিজেদেরকে সামনে নিয়ে আসেন, এবং একটি দুর্বল সরকারকে সকলেই কিন্তু বিপদে ফেলবার চেষ্টা করবে। এটা শুধু যে মব বা স্টুডেন্টরা বিপদে ফেলার চেষ্টা করবে, নট নেসেসারিলি। হাসিনা দেশের বাইরে পালিয়ে আছে, কিন্তু হাসিনা তো এখনো তার দলের দায়িত্বে আছে। সুতরাং তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের আনাচে কানাচে আছে। তারা যখন একবার বুঝবে যে এই সরকার দুর্বল সরকার, তখন এই সরকারকে বেকায়দার ফেলবার যত রকম পন্থা আছে সবগুলো তারা এক্সারসাইজ করবে, এবং তারা সেটা করছে বলে আমি মনে করি। সরকার একটা নতুন ডিক্লারেশন দিয়েছে, হান্টিং সামথিং, হান্টিং ডেভিল হান্টিং, হ্যাঁ, অপারেশন ডেভিল হান্টিং। এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে লুকিং ফর শত্রুজ, কিংবা ধরুন অপারেশন ক্লিন হার্টের কথা। এই দুটোর অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের মানুষের খুব সুখকর হয়েছে বলে মনে হয় না। তো আমরা দেখছি যে আমাদের কথা অনেক লম্বা চওড়া কথাবার্তা না বলে কাজকর্মটা যদি একটু লম্বা চওড়া করতো, আমাদের দেশের পরিস্থিতি আর একটু বেটার থাকতো বলে আমি মনে করি। আমরা দেখেছি যখন কোনো ফ্যাসিস্টের পতন হয়, বিশেষ করে হিটলার এবং মুসোলিনির বিষয়টা আলোচনা আমরা উল্লেখ করতে পারি, এদের কোনো চিহ্ন কিন্তু রাখা হয়নি। তাহলে বাংলাদেশের চিহ্ন থাকবে কেন? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই চিহ্ন মুছে ফেলার দায়িত্ব তো সরকার নিজেই নিতে পারতো, ছাত্রদের কেন নিত? দেখুন, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই যে ৩২ নম্বরের বাসা পুড়িয়ে দেয়া, ভেঙে ফেলা, মাটির সাথে মিশিয়ে দেয়া, এবং আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের বাড়ি ভাঙচুর করা এবং মোরাল এবং মূর্তি সবকিছু ভেঙে ফেলা, সেটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে শেখ হাসিনার ভারত থেকে বক্তব্য দেয়া, উস্কানিমূলক কথাবার্তা বলা। এবং এই উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি গত 6 মাস ধরেই ক্রমে মানে বিভিন্ন সময় বলেছেন, এবং এই কথাগুলো সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বা নেগোসিয়েশন করে, যেটা আপনি বলেন, থামাতে কিন্তু পারে নাই। এবং এই না থামাতে পারাটাও কিন্তু সরকারের একটি কূটনৈতিক ব্যর্থতা। দুই হচ্ছে, সরকার যদি ভেঙে ফেলবার মানে সেই সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তো সেটা আসলে 5, 6, 7 তারিখেই, বা তারা ক্ষমতায় যখন গেল 8 তারিখে, তার পরপরই করা দরকার ছিল। যখনই করবে সরকারি করতে পারত, এটার জন্য 6 মাস অপেক্ষা করা দরকার নেই। আর 3 হচ্ছে, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে। সুতরাং এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন, প্রতীকও বটে, হ্যাঁ, তাহলে আপনি কোনটা রাখবেন আর কোনটা রাখবেন সেটা তো আসলে আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে কে নেবে? সিদ্ধান্ত দেশের মানুষ নেবে। দেশের মানুষ 5 তারিখে নেয় নাই? দেশের মানুষ 5 তারিখে বারবার সিদ্ধান্ত কিভাবে নিবে? না, আপনারা কি মনে করেন যে দেশের 17 কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে?
5 তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে? 5 তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন। আমি তো এই মাঠে ফ্যাসিস্টের ছিলাম। পতন। হাসিনার পতন এক দফা যখন হয়েছে, হাসিনার পতন, ফ্যাসিস্টের পতন, যেটাই আপনি বলেন, হাসিনা সরকারের পতন, তাকে যেতে হবে। কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না, এটা কিন্তু মানুষ সেই বাড়ি সিদ্ধান্ত থেকে নেয়। সবকিছু হয়েছে। ওকে, যদি সেটা হয় ইতিহাসের ফয়সালা, সেটা তো এটা আপনি আসলে জানেন। সেটা তো আসলে 50 বছর আগে, সেটার দায় কি আপনি এখন 50 বছর পরে ভাঙবেন? মানে আমি এই প্রশ্নগুলো রাখছি, আমি এটার কোনো জবাব দিচ্ছি না। আপনি যদি মনে করেন ভাঙবেন, আরো একদল মানুষ মনে করে ভাঙা ঠিক না। 5ই আগস্ট কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে। 5ই আগস্ট সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় এক মুহূর্ত রাখবো না। আমি রাস্তায় ছিলাম, আমি জানি না আপনারা কে কোথায় ছিলেন, আমি রাস্তায় ছিলাম। আমার বাসা ভাঙচুর হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু 5ই আগস্ট কোনো বাড়ি ভাঙা হবে কিনা বা আমাদের ঐতিহাসিক কোনো স্থাপনা ভাঙা হবে কিনা, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, আপনাকে আসলে একটা ব্যালেন্সে আসতে হবে। আপনি কি ভয়েস অফ স্যানিটিতে থাকবেন, নাকি আপনি অরাজক পরিস্থিতি তৈরির পক্ষে থাকবেন? আপনি কি বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগোনোর দিকে থাকবেন, নাকি আপনি জ্বালাও পোড়াও কন্টিনিউ করবেন? এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের মানুষকে নিতে হবে। এটা আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় বসে আমরা এখানে ফয়সালা করে ফেললে ফয়সালাটা হবে না। তবে আমার যেটা মনে হয়, এই যে যত বেশি ভাঙচুর, জ্বালাও পোড়াও বা মবক্রেসি হচ্ছে, তত বেশি কিন্তু হাসিনাকেই আপনারা শক্তিশালী করছেন। এবং আমি জানি না এটা বুঝে না বুঝে করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে মানে দেশের সরকারের যেই কর্মকাণ্ড গত 6 মাসে, তাতে বহু মানুষের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি বোধ হচ্ছে, এক ধরনের অনিরাপত্তা বোধ করছে, তারা অনিরাপদ বোধ করছে, তারা এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আছে, কি হবে জানে না, এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। এগুলো সকল কিছুই কিন্তু হাসিনার হাতকেই শক্তিশালী করে। সো আপনারা যদি আসলে ফ্যাসিবাদের আরেকবার ফিরে না আসা দেখতে চান, আপনারা যদি হাসিনার আবার পলিটিক্সে শক্ত অবস্থান দেখতে না চান, তাহলে আমার মনে হয় যার যার জায়গা থেকে প্রত্যেকের সচেতন হওয়া উচিত। এইভাবে আসলে আপনারা ফ্যাসিজমকে মোকাবেলা করা, মানে পতিত ফ্যাসিজমকে মোকাবেলা করা কঠিন হবে। আর 2 হচ্ছে, আমি যে এলাকায় থাকি, সিটি কলেজ, আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হচ্ছে। এর মধ্যে মেডিকেল ট্রেনি যারা, তারা গিয়ে শাহবাগে বসেছে। আপনি বলেন তো, ঢাকা শহর, প্রেস ক্লাবে আছে, ঢাকা শহর প্রায় 1.5-2 কোটি মানুষ বাস করে এখানে, বেশি আরো হয়তো বেশি। তো এই সিটির কয়েকটা রাস্তা, এবং খুবই জরুরি রাস্তা, এগুলো খুবই ইম্পর্টেন্ট রাস্তা, খুবই জরুরি রাস্তা, এই রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায়, আমাদের জীবনযাত্রার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকার জনজীবনের ন্যূনতম স্বস্তিটা যদি এনশিওর করতে পারে, তাহলে বাকি কাজগুলো নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারবো।